সেটা একটা স্বরের অনুশ্রুতি আছে, শ্রুতি বলছে। শ্রুতি আসলে সবটাই, মিউজিকটা আসলে শ্রুতি, তুমি শুনে মনে রাখছো। তোর জন্য আসলে বলছে কেন শ্রুতি, কারণ ওটাকে মেজার করা যাচ্ছে না। এখন যে সমস্যাটা নেই, আমরা ওটাকে মেজার করতে পারি, এই জন্য শ্রুতি নাম ছিল, কারণ ওটাকে শুনে মনে রাখতে হতো, ওটাকে মেজার করা যেত, মেজার করা যাবে। কিন্তু যেটা করা যাচ্ছে না সেটা আপনি বলছেন, সেটা হচ্ছে ইমোশনের সঙ্গে ওটাকে প্লে করা। শ্রুতিতে জানলে তো হবে না, মনে করো কোমল গান কিন্তু বাকি স্ট্রেট মা থেকে টানছি, কিন্তু মা কি গাইছি? গাইছি কি গাইছে এটা? হ্যাঁ, কিছু একটা না, ওটা স্পেসিফিক আছে, ওটা কাফির ক্ষেত্রে যেমন স্পেসিফিক। আবার তুমি মনে করো মিয়া কি জড়ি গাইছে, তখন তো কোমল গান্ধারটা আলাদা হয়ে যায়। তীব্র মধ্যম থেকে কতগুলো সুর লাগিয়ে গন্ধারে পৌঁছানো? আমি স্বরের সঙ্গে শ্রুতি লাগাতে লাগাতে না, বুঝলেন? স্বরের সঙ্গে শ্রুতি লাগাতে লাগাতে না, সেইটা তো সময় লাগবে, অনেক সময় লাগবে এটা, ওটা জাজ করতে। ঠিক আছে, সাকারি লাগাচ্ছে, এটা নেমে গেল, অলমোস্ট নাকি সায় মতো শোনাচ্ছে না, সাকারি রে বলে। ঠিক আছে, একই কোমলে লাগাচ্ছে, কিন্তু চড়ার দিকে এগুলো তো শিখতে হবে ধীরে ধীরে। এবার কোনটাকে ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় সেটা করছে, ঠিক আছে। তো নোটস চেঞ্জ হয়, নোটসগুলো মানে তুমি শুনতে চিনে যাবে। সন্তুরের মতো যন্ত্রকে থেকে নিয়ম হওয়া উচিত। সন্তুর আমার মনে হয় সব থেকে ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্ট এই জন্য, কারণ আগে তোমার শরীর জ্ঞান করতে হবে, তারপর তুমি সেটাকে সেটা মেলাতে পারবে, তারপর তুমি যন্ত্রটাকে বানাতে পারবে। অন্য যন্ত্রগুলোর ক্ষেত্রে অন্তত ভোকালের মতো একটা ফ্লেক্সিবল জায়গা আছে যে আমি অন্তত প্র্যাকটিস করে 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 সেটাকে অ্যাচিভ করতে পারবো। শান্তুতে সেই সুযোগটাই নেই। আর আমি পিয়ানোর মতো টিউন করে পারফেক্ট পিচে বাজাচ্ছি, আর কবে যে সেটা তারপর তখন টিউনিং করতে শিখবে, তাই না? আমাকেও তাই করতে হয়েছে, অনেক শুনেছি, অনেক শুনে শুনে তারপর বুঝলাম যে আলটিমেটলি শান্তু বাজিয়ে শ্রুতি চেনা যাবে না। তো শিক্ষা গ্রহণ করতে হবে, একটা পদ্ধতি আছে, সেটাতে পদ্ধতি আছে, সেটা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করলে কেন ভালো যাবে? সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে গান। এই তো বোঝা না পদ্ধতিতে গান, সেটা যদি তুমি কোনো যন্ত্রে তুলতে পারো, ঠিক আছে, দাও একটা
টুন করে গেছি, তাহলে কোনো রেফারেন্স আমার কাছে আছে? কোনো রেফারেন্স পয়েন্ট নেই। আর আমি যদি গাইলাম সেটা আগে কাফি গাইলাম, তো দুটো ডিফারেন্স বোঝা গেল, দুটো গান ধরে কত তফাৎ। ওটাও মধ্যম থেকে আসছে, এটাও মধ্যম থেকে আসছে। আমার মনে হয় বাগেশ্বরী আছে, সেটা তো মধ্যম থেকে আসে না, এটা একটু মা করতে হবে, নাহলে বাগেশ্বরী আসে। এই রেফারেন্স পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই সাটা মা হয়ে যেতে হবে। চিনে যাবে তখন কিন্তু আমি কষ্ট করবো, অনেক সময় অনেক দিন আগে তাদের গান শিখতে হবে, প্লাস একটা ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট। বলছি শ্রুতির স্পষ্টভাবে বোঝা যায় অল্প ফ্রেটলেস ইনস্ট্রুমেন্টে বেশি, আর নাহলে শ্রুতি হারমোনিয়াম পাওয়া যায়, কিন্তু সেটা কে টিউন করে দিচ্ছে, তখন বুকে টিউন করছে, তার গানগুলো বর্ষা করে কিনতে হবে। তার মানে ফ্রেটলেস ইনস্ট্রুমেন্টে বেশি, কারণ গলার কাছাকাছি আমি আগেই বলেছিলাম। হ্যাঁ গলা
তার বাড়ি, এটাই মজা। বুঝতে পারি যে এই গানটা হচ্ছে, কিন্তু আমি যখন নিজে এক্সপ্রেস করতে যাবি এই জায়গাটা ল্যাগ করি আমি। গানে তালি করতে হবে। গান গাইতে পারতাম বলে, মানে গান গাইতে পারতাম বলবো না, কিন্তু গানটা মনে রাখতে পারতাম। গাইতে কি পারতাম, গাইতে পারতাম না, গাইতে পারতাম না, মনে রাখতে পারতাম। সেটা মনে রাখতে না, মনে রাখতে বন্ধ করে দিয়েছে। এইদিকে হাওয়া শুনলাম, তাহলে অন্যটা চালিয়ে দাও, সেটা চালিয়ে দাও, মানে চলছে। তো গাইতে পারতাম না, মনে রাখতে পারতাম, মেইন আলটিমেটলি মিউজিকের মূল বিষয়টা তো মনে রাখতে পারছি, যেটা তো বেশি মনে রাখতে পারবো না। এই যে শ্রুতিটা কিন্তু মনে রেখেছি, এটা আমার স্মৃতি আসলে, যেটাই বাজাই এটা তো এখানে যে আমি প্রচুর রেগুলার ড্রেস আমি যতটা কত বছর পর মানে এই রাগগুলো বাজাবো, মনে থাকে তাহলে ওটা লাগাতে পারবে। তুমি মনে রাখতে না পারো তাহলে কিন্তু ওটা গান শোনা করে মনে রাখতে মনে করেন শিখেছেন কিন্তু মনে রাখতে। এবার দেখুন, কারো চর্চা করে মনে রাখতে হয়, কারো কেউ বেশি একটু কম চর্চা করে বেশি মনে রাখতে পারে, সেটা তো এক একজন ক্যাপাসিটি এক রকম। কিন্তু চর্চা করলে মনে রাখা যায়, একটু মনে যায়। আমি যেটা চর্চা করতাম এটা হলো আমি সুর মেলাম, টিউনিং করতাম। আমার তখন শিক্ষা শুরু হয় 5 বছর বয়সে, টিউনিং করতাম। টিউনিংটা আমার অ্যাভারেজ শুরুর দিকে তো আমার মা টিউনিং করে দিত, তারপর যখন টিউনিং শিখে গেলাম 2-3 বছরের মধ্যে,
টিউনিংটা 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে ওটা আমার ক্লাস 6-7 কি ওটা 4 ঘন্টা মতো টিউনিং করতে ওটা ওটাই প্র্যাকটিস ছিল খালি টিউনিং করবো এটা প্র্যাকটিস আমি কতটা সুরে মেলাতে পারছি না তো সালেক সাহেব মানে দাদু আমাকে দাদু বলি তো সালেক সাহেবের কাছে এবার উনি তালিম যখন দিলেন আমাকে জিজ্ঞাসা করলেন যে কতটা টিউনিং করো একটা বাড়াতে বলেছিলেন টিউনিং করতে বলেছিলেন সেটা উনি আমাকে হারমোনিয়াম দিয়ে সুর দিচ্ছে তো সুর দিয়েছি আমি সুর করেছি আমি জিজ্ঞাসা করছি এটা কোন তারে বাজছে আমার পা সুর দিয়েছি পা ধরে আছে এবার আমি মা মেলাচ্ছি উনি পাটা ধরে বসে আছে আমি ওনাকে বলতে পারি না যে আমাকে মা দিই বলতে পারি আমি ওনাকে আমি কোনোদিন কিছু বলিনি যে আমাকে এটা শেখান আমি কোনোদিন বলিনি ওনারা আমাকে যেটা মনে হয়েছে শিখিয়েছে শিখিয়েছে আমি কখন নিজের থেকে বলিনি কোনো গুরুকে যে আমাকে এটা শেখো আর ওটা পছন্দ করতেন না আমার অনেক গুরু ভাইরা এটা বলতেন যে গুরু জাগিয়ে রাখেন নিজেকে শেখান না গুরুজি বলতেন যে তারপর তো বলতো গুরুজি শেখা হ্যাঁ মানে গুরুজি বলতেন যে আমার দাদুকে কোনো সাহস করে নিজে বলবো গিয়ে যে দাদু এটা শেখা আমার গুরু ভাইরা বলতেন তারা মানে এখনকার যুগের মানুষ আমি পুরনো যুগের মানুষ আমাকে আমার গুরু কাছে শুনেছি চিকিৎসা করেননি তার বাবা মানে আলিফ দাদুর কাছে যে গল্প শুনেছি যে উনি আলিফ কাসেমের কোনোদিন জ্যান্ত দেখেন জ্যান্ত মুখ দেখেননি মানে ফেস দেখেননি বাবা উনি উনি ওনার ছেলেকে থ্যাঙ্কস জানিয়েছিলেন ভাগ্যিস তুমি আমার বাবা স্টিল ছবি তুলে রেখেছিলেন আমি জানতাম না বাবাকে ঠিক আছে উনি নিজের বাবার মুখে দিয়ে উনি চেয়ে দেখেন তো এইভাবে তালিমটা হয়েছে প্রসেসটা তো সেখানে আমার মা বাবা দুজনই আমাকে বলে দিয়েছে যে ওটাই রাস্তা তো ওইভাবে শিখেছি জিজ্ঞাসা করিনি ওনারা যখন যেটা মনে করছে এবার সাথে শিখতে গিয়ে যাতে বললেন যে হঠাৎ করে যে তোরা ডিস্টার্ব করছে না আমাকে মানে আমি মা মেলাচ্ছি পা ধরে বসে আছে আমি গান মেলাচ্ছি মা বাজাচ্ছে আর পাশের মুখটা বাজাচ্ছে পাশেরটা ভাবে কি ডিস্টার্ব লাগে না অসম্ভব ডিস্টার্ব মনে হয় অসহ্য লাগছিল হ্যাঁ মানে 3-4টা নোট 5টা নোট বানাবো না জাস্ট মনে করে উনি আমাকে ইরিটেট করছেন মানে কেন আমাকে জিজ্ঞাসা করলেন আমি তো এমনি সুরটা মিলিয়ে নিতে পারতাম তখন মনে হচ্ছে আপনি যে বলতেও পারছেন না ওনাকে আর পুরোটা ডিস্টার্ব করলেন পুরো সারা পর্যন্ত খরচে সারা পর্যন্ত মেলা না কত পর্যন্ত মেলা লাস্ট নোট কি আছে পা পর্যন্ত আমার খরচে সারা পর্যন্ত এবার যাচ্ছে ওকে ও আমার না আমার সাথে নিচেই থাকে তো টিউনিং সবগুলো ডিফারেন্ট একদম তো সেটা তো আমাদের ধর্ম অনুযায়ী আমার গুরুজিরা ডেভেলপ করেছিলেন নিজের মতো করে ওরা তো আমাকে বললেন যে যখন টিউনিং কমপ্লিট হয়ে গেল তারপর বললেন আমাকে কত ঘন্টা মেলাম 4 ঘন্টা প্র্যাকটিস করি ভালো ওটাকে 6 ঘন্টা 7 ঘন্টা করবে হ্যাঁ বাড়ি এবার এরকম ভাবেই মানে আসলে কি হতো তারপর কখন উনি শেখাতেন কখন গুরুজি শেখাচ্ছেন কখন পিছনে শেখাচ্ছেন তো বাড়িতে যেহেতু থাকি একজন মানে এরকম হয়েছে 100-3 জন মিলে শেখাচ্ছে কিন্তু 3টে কম্পোজিশন ডিফারেন্ট এবার অন্যজনের সামনে তার অন্যজনের কম্পোজিশন বাজানো যাবে না বাজালে তুমি গালাগালি না ঠিক আছে হ্যাঁ বলবি কি হয়েছে কি কম্পোজিশন হয়েছে আর যেমন থটস না আলাদিন সাহেব এদের সবাইকে তাদের মতো করে আলাদা আলাদা ভাবে শিখিয়েছে একটা রাগকে কত রকম ভাবে এক্সপ্লোর করা যায় 200 টাকা দিয়ে বন্দেশ শিখিয়েছিলেন জয়দেবকে খালি যেমন ঠিক আছে শুধু কল্যাণ খান আর কোনো সেটা নেই সেটা দেখবেন জয়দেবের যত গান আছে ফিল্মে কল্যাণ খানের বাইরে নেই সব কল্যাণ খানের গান ঠিক আছে অন্য কিছু জানতেন না উনি বলেছিলেন তো বাবা তো আমাকে শেখায়নি বাবা বলেও নি সেদিন আমি এটা দিই আমার রোজগার পেট চলে গেছে আমার কোনো অসুবিধা হয়নি আর সব মানে এক একটা সুপার হিট সব খালি একটাই জীবন উনি ভৈরবীতে একটা কম্পোজিশন করেছিলেন এটা ওনার নয় সেটা আলাউদ্দিন খান সাহেবের একটা কম্পোজিশন
ওইটা উনি একটা ফিল্মে ব্যবহার করেছেন। ওনার কাছে পারমিশন নিয়েছিলেন যে বাবা আপনার গানটা ব্যবহার করতেছেন, আপনি তো আমাকে অন্য রাগ শেখাননি, কিছু তো বইরূপী লাগবে। গানটাকে শিখিয়ে দেন এবং উনি ওই লিরিক্সে ইউজ করেছেন, ওই গানটাই ইউজ করেছেন, মানে উনি ওটাও চেঞ্জ করেন। এবং রাইটার গেছে বলেছেন যে একটা জায়গা ছিল সেখানে তো আলাদিন খানের পোয়েটের নাম লেখা থাকে কাপে, খালি ওই লাইনটুকু খালি চেঞ্জ করা হয়েছিল, রাইটারটাকে ওই লাইনটুকু চেঞ্জ করে যেহেতু ফিল্মে যেটা করা যাবে ফিল্মের প্রেক্ষাপট অনুযায়ী। তো এই যে গুরুমুখী বিদ্যার যে পদ্ধতি, সেটার জন্য গুরু আলাউদ্দিন খানের মতো হতে হয়, তাহলেই গুরুমুখী বিদ্যাটা কাজে লাগে। না হলে দেশি তৈরি বাজিয়েছে, বাজনা শুনেছে, ওনার স্ত্রীকে বলছেন টিকিট কাটতে চলে গেছে, যাওয়ার আগে বলছেন যে রান্না করে রাখো, আমরা ট্রেনে করতে হবে, আমি টিকিট কাটতে যাচ্ছি। বেশি কথা বলছেন, বছরটুকু বলে দিলেন, উনি রান্না বান্না রেডি করছেন, উনি চলে এলেন টিকিট কেটে, এসে খেয়ে দেন রেডি করে পোটলা নিয়ে চলবেন, মুম্বাইতে পৌঁছাবে পরের দিন সকালবেলা। নিজের ঘরের বারান্দায় বসে কাগজ করছেন, গেটে খুললেন, দেখে বাবা ঢুকছেন, ডান্ডা নিয়ে দাঁড়া করেছে, হয়েছে 3 দিন ধরে বাড়ি ঢুকতে পারবেন। সেই জায়গায় তালিম হলো, তারপর ওনার মুক্তি হচ্ছে। তো তখনকার যে কম্পোজার এত ভালো ভালো সুর কেন তৈরি হয়েছে? গুরু যদি প্রতি শুক্রবার বসে আমার সিনেমা দেখে, সিনেমা সে কি কম্পোজ করেছে, কি সুর দিয়েছে, এই একটু যদি মানে উনি ওনার সঙ্গে কথা বলতেন, তুমি কেন ফিল্মে মিউজিক করো, তুমি ফিল্ম বোঝোই না, সবসময় বলতেন উনি আগে বসে, তুমি ফিল্ম বোঝো না, ফিল্মে মিউজিক করো, খুব খারাপ। উনি এবার লাফিয়ে বসতে খেলা দিতেন না কোনো সিনেমা। ওই সিনেমাটা প্রথম 10 মিনিট 15 মিনিট দেখে ভালো লাগে, সব ঠিকঠাক হচ্ছে, গান গান করে ভালো হচ্ছে, তখন উনি হেলান দিলেন মানে সিনেমাটা ভালো সিনেমা। আর আমাদের 20-25 মিনিট পরে উনি উঠে চলে যাবে, কিছু ভুলভাল কিছু হয়েছে। তো এই যে বিষয়টা, এবং শুধু ভুলভাল হয়েছে না, তাকে ডেকে রীতিমতো ফোন করে বোকা দেবেন, তুমি ওটা করেছো কেন, তাকে শিখিয়ে দেবে। এরকম নয় বিষয়টা যে উনি ওনার দায়বদ্ধতা আমি মনে করতেন সমাজের প্রতি। আমার ছাত্র বলে ব্যক্তিগত বিষয় নয়, অল ইন্ডিয়া রেডিওতে মানে আলাউদ্দিন খান যখন ঢুকতেন, যে কোনো অল ইন্ডিয়া রেডিওতে কোনো আর্টিস্ট ওনাকে দেখে ভয় পালিয়ে যেত। এই যে কাকুজারি করে খান বলা দিয়ে বলবে যে তুমি ওটা আমি শুনেছি তোমার বাসনাটা, তুমি ওকে ওটা ভুল করতে। নিখিল ব্যানার্জি যখন প্রথম ওনার কাছে আসেন, ওনার খুব জিজ্ঞাসা করেন যে বাবা আমার কাছে ভালো বাজাও বিহাই হয়ে গেছে, কোন অলঙ্কার কোথায় পড়তে হয় সেটাই শেখো। তো শ্রুতির ব্যবহার, রাগের স্বরের ব্যবহার, বারবার করে বলছি, ওই রাগের রূপের মধ্যে দিতে হবে, তার স্ট্রাকচারকে বুঝতে হবে, সেই স্ট্রাকচার অনুযায়ী আজকের যে সাবজেক্ট আমাদের ওটা হচ্ছে পারফরমেন্স বেসড। আমি আগে যা যা বললাম, গাতের যে প্রভাব, কিভাবে গন্ধগুলো যায়, এগুলো শুধুমাত্র পারফরমেন্সের সময় কাজে লাগবে। এগুলো কি ইন্ডিভিজুয়ালি তুমি শিখতে পারো, সেগুলো কম্পিটিশন শিখতে হবে, তাহলে অত কম্পিটিশন মানে যে গুরুর কাছে আপনারা শিখবেন, সেই গুরুর কাছে ওই স্টক অফ কন্টেন্ট থাকতে হবে। ফার্স্ট এই কন্টেন্টগুলো থাকতে হবে, জিনিসগুলো থাকতে হবে, যেগুলো বললাম, এবং সেইগুলো শুদ্ধভাবে শিখতে হবে আলাদাভাবে। এবার সেইটাকে যে বুনতে বোনা, সেটা কিন্তু অনেক কম্পিটিশন শিখলে, একটা রাগের অনেকগুলো কম্পিটিশন শিখলে তখন ওইটা অভ্যাসটা তৈরি হচ্ছে, নাহলে কিন্তু আসে। আমি বললাম না, একটা রাগে আমি অনেকের কাছে শিখেছি, একই রকম অ্যাপ্রোচে শিখছি। কেউ সাটাকে প্রধান করে পাচ্ছে, কেউ বাংলাকে প্রধান, বাকি শিখছি সাটাকে প্রধান করে পাচ্ছে না, কেউ গান্ধাকে প্রধান করে পাচ্ছে। বদলে যাচ্ছে তো রূপটা, কেন গান সবটা বদলে যাচ্ছে,
সহজ গ্রাম ছাড়া বানাচ্ছে বাংলাদেশ মানুষ সরকারের প্রধান নির্বাচন মধ্যে মানুষ একটা রাগকে বহু রকম ভাবে বাজানো যায়। বহু রকম ভাবে বাজানো মানে এটা নয় যে বহু রকম শব্দ বললাম, আমি বলছি অ্যাপ্রোচে, মানে নোটের অ্যাপ্রোচেই মানে রাগটা পুরো অন্যরকম মনে হবে। আরে কি ওই একটি তো মনে হয় খুব সুন্দর এটা মনে হয়। সেই প্রেক্ষাপট বুঝতে হবে আর্টিস্টকে পারফরমেন্স কেন কঠিন মনে করে, যে আমি ওইটা বুঝতে পারি, সেন্স করা অডিয়েন্সকে। সেই জন্য আমার যেমন এখন যেটা হয়, আমার খুব বেশি অডিয়েন্স যদি মানে অনেক বড় স্পেস আমার একটু অসুস্থ, আমি কেন কমিউনিকেশন করতে পারছি না, যেহেতু আমি দেখতে পাচ্ছি না তাকে, আমি জাজ করতে পারছি না। 500-600 লোক আছে, ঠিক আছে ম্যাক্সিমাম, আর বেশি হয়ে গেলে ক্লাসিক্যাল মিউজিক না, আর বেশি হয়ে গেলেই না আমার যেটা মনে হয়, মানে আমি তার কমিউনিকেশন করতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি না, ওটা খুব ডিফিকাল্ট। তখন যেটা রাস্তা আছে একটা, যে বেস্ট হচ্ছে যে তুমি নিজের টান বেস্ট নিজের মধ্যে চলে যাও, সেইটা তুমি দেখতে পাচ্ছ না, তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না, তখন মানে তুমি তাকে ইগনোরাইজ করার, ওকে এটা এই ধরনের অডিয়েন্স আছে, টেস্ট অফ অডিয়েন্স বোঝার চেষ্টা করো। ঠিক আছে, একটা জায়গায় না কি পরিমাণ নয়েজ হচ্ছে অডিয়েন্সের মধ্যে, সেটি জাজ করা যায়। অডিয়েন্সের টেস্ট অফ অডিয়েন্সের কিরকম আছে। একটা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, একটা এনআইডিয়া নিয়ে প্রজেক্ট ছিল, আমি সেম পিস আমাদের সঙ্গে আলাপ সেম রান সেম অ্যাপ্রোচ, কোনো কিছু চেঞ্জ না করে, অলমোস্ট সেম। ছোট্ট পাতলা কার্টেন আমার সামনে টানানো ছিল, আমাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসছে, মানে একটু পাতলা কার্টেন, লাইটটা কমে দেওয়া ছিল, আমি ভিতরে দেখা যেতে সেই অবস্থায় অডিয়েন্স শুনেছে ফুল প্যাক কল, সেটা 6টা ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি করা হয়েছে। ঠিক আধা ঘন্টা পরে পর্দাটা সরিয়ে দেওয়া হলো, সেম পারফরমেন্সটা করলাম, লোকে হইচই করে সিটি মেরে তালি মেরে সেম পারফরমেন্স। কিসের কমিউনিকেশন করছিল ভিজুয়ালি, আমাকে দেখতে যখন পাচ্ছিল, আমার যে এক্সপ্রেশন বাজনার সঙ্গে, এটা হচ্ছে রেডিওতে শোনা আর দূরদর্শনে দেখা, আমার সামনে বসে অডিয়েন্সকে দেখা, দেখে একটা মিউজিককে পারসিভ করার মধ্যে যে ডিফারেন্স, যতক্ষণ সে দেখতে পাচ্ছিল না, সে কিন্তু অনেক স্থির হয়ে মন দিয়ে ওই স্পিরিচুয়াল স্পেসের মধ্যে ট্রাভেল করছিল। ট্রাভেলিংটা কিন্তু বন্ধ হয়ে গেল, যে মধ্যে ভিজুয়ালাইজ হয়ে গেল। তার মধ্যে কেউ কেউ করলো, 50% কিন্তু করলো। এই যে রেডিও শোনা বন্ধ হয়ে গেছে, অডিও ভার্সনে আমরা রাগারাগি শুনছি না, সবকিছু ভিজুয়ালাইজ করছি, এইটা কিন্তু এনি কাইন্ড অফ ক্লাসিক্যাল ফর্ম অফ মিউজিক, যেটা মূলত স্পিরিচুয়াল মানে কন্টেন্টের জন্য করা হয়ে থাকে প্র্যাকটিস, সেটার জন্য খুবই ক্ষতি। এই অনুভাষা তৈরি হচ্ছে যে আমাদের মধ্যে, আস্তে আস্তেই বলছি, সব আমাকে বাজাতে বলছিল, বলছে স্যার আপনি বাজাবেন, তাহলে আপনার তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাবে। ভিজুয়ালাইজ করতে হবে ব্যাপারটা, বাইরে করতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্টেপে যাই। আগের স্টেপটার কিছু কোয়েশ্চেন যদি থাকে, যাতে আগের যদি আমরা যদি জানতে চাই, আমি একটু ব্রিফে বলে দেবো।
ফট করে লিখে নিন সবাই। আমরা 3 প্রকারের ক্লথ পাই মূলত। একটা হচ্ছে মিলোনিক লেদার, একটা মধ্য লেদার, আর একটা জুট লেদার। ঠিক আছে? তিনটে টেম্পো নিয়ে বলেছিলাম না, যে আলোচনা করেছিলাম, টেম্পোর ভাগগুলো বলেছিলাম।